আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 14 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ওয়াকফ আইন বাতিলে হায়দ্রাবাদে বিশাল জনসভার ডাক আসাদুদ্দিন ওয়াইসির। ওয়াকফ অসন্তোষের মাঝেই মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন মুসলিম মুখ। প্রকাশ্য রাস্তায় মুসলিম মহিলাদের বুরখা ধরে টানাটানি, যুগীরাজ্যে গ্রেফতার 6। গাজার শেষ বড় হাসপাতালকেও মিসাইলের আঘাতে ধ্বংস করল ইসরায়েল। কংগ্রেস সিরিয়াস নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা নিতে ব্যস্ত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাতাবাড়িতে শাসক দলের 2 শিবিরের হাতাহাতি, আহত 1। ওয়াকফ আইন বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংগঠিত প্রতিবাদ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাস্তায় নেমে প্রতিবাদ করলে প্রতিক্রিয়া হবেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 26-এ কমলাক্ষ কি হাইলাকান্দিতে বিজেপি প্রার্থী, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবর কি হলো, বরাক উপত্যকা থেকে এবার হজে যাচ্ছেন 1118 জন। কেন্দ্রীয় হজ কমিটিতে উত্তর পূর্বের প্রতিনিধি চাইলেন চেয়ারম্যান নেকিবুজ্জামান। এবারে শুনুন বিস্তারিত খবর। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে বড় পদক্ষেপের ঘোষণা করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 19 এপ্রিল সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত হায়দ্রাবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হবে। এই সভায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুসলিম সংগঠনগুলো অংশ নেবে, যার সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি খালিদ সৈফুল্লাহ রহমানি। ওয়াইসি জানান, এই আইন মুসলিম সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী। আমরা জনসচেতনতা গড়ে তুলব এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আইনটির প্রকৃত প্রভাব নিয়ে বিতর্ককে আরও উস্কে দেবে। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই জনসভা গুরুত্বপূর্ণ। জনসভাটি ওয়াকফ আইনের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনাকে তীব্র করবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় নেতারা ইতিমধ্যে এতে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এই আন্দোলন কিভাবে এগোয় তা আগামী দিনে রাজনৈতিক মহলের নজরে থাকবে। অপরদিকে ওয়াকফ অসন্তোষের মাঝেই মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন মুসলিম মুখ। ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের মধ্যেই 3 বছর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার মুসলিম মুখ ঠাঁই পেতে চলেছে। বিজেপি সূত্রের খবর, মন্ত্রিসভায় একজন পছন্দ মুসলিম মুখকে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস মন্ত্রে জোর দিতে এই চিন্তাভাবনা চলছে। তবে যাকেই আনা হোক, তাকে সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে। নতুন বিজেপি সভাপতি নির্বাচনের পর মে-জুলাই মাসে মন্ত্রীদের রদবদল করা হতে পারে। বিজেপিতে বর্তমানে 2 জন মুসলিম নেতা রয়েছে। তাদের মধ্যে একজন হলেন রাজ্যসভার সাংসদ গুলাম আলী খাতানা এবং অপরজন হলেন দলের সংখ্যালঘু মোর্চার জামাল সিদ্দিকী। খাতানা জম্মু ও কাশ্মীরের নেতা। মহারাষ্ট্রের নেতা সিদ্দিকী যদি মন্ত্রী হন তাহলে তাকে রাজ্যসভাতেও আনা হতে পারে। বিজেপির এক শীর্ষ নেতা বলেন, যাকেই বেছে নেওয়া হোক তিনি পশমন্দা সম্প্রদায়ের হবেন। মোদী জমানায় শেষবার কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি, কিন্তু 2022 সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করার পর আর কোনো মুসলিম মুখকে মন্ত্রিসভায় আনা হয়নি। তৃতীয় মোদী সরকারে কোনো মুসলিম মন্ত্রী করা হয়নি। বিজেপির অন্যতম মুসলিম নেতা তথা অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য শাহনওয়াজ হোসেনকেও বিহারে সীমাবদ্ধ রাখা হয়েছে। অপরদিকে প্রকাশ্য রাস্তায় মুসলিম মহিলাদের বুরখা ধরে টানাটানি, যুগীরাজ্যে গ্রেফতার 6। ওয়াকফ বিরোধী আন্দোলনের আবহে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে একটি লজ্জাজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় বুরখা পরা কয়েকজন মেয়েদের মারধর করছেন একদল যুবক। পাশাপাশি তাদের অনুপযুক্ত জায়গায় হাত দিচ্ছেন তারা, এমনকি মুসলিম মেয়েদের বুরখা টেনে উত্ত্যক্ত করছেন অভিযুক্ত যুবকরা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গ্রেফতারকৃত যুবকদের খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে। অনুমান, নিজের দোষ ডাকতেই পা খুঁড়িয়ে হাঁটার বান করছেন অভিযুক্তরা। বর্তমানে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন চূড়ান্ত। বিশেষ করে উত্তপ্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চল, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন ইসলাম ধর্মীয় মানুষজন। এই আবহে এবার মুসলিম মহিলাদের উত্তপ্ত করার ভিডিও সামনে এলো, যাতে রীতিমতো ফুঁসছে নেট মহল। তথ্য অনুযায়ী মুজফ্ফরনগরের খালাপার এলাকার এক মহিলা উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেড নামে একটি কোম্পানিতে কিস্তি আদায়ের কাজ করেন। মঙ্গলবার ওই মহিলা তার মেয়েকে তার সহকর্মী সচিনের সঙ্গে সুজাদু গ্রামে পাঠিয়েছিলেন। তারা দুজনেই সাইকেল করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু খালাপার এলাকার দর্জির রাস্তা দিয়ে যাওয়ার সময়
আচমকায় স্থানীয় কিছু যুবক তাদের পথ আটকায়। তারা কোনো কারণ ছাড়াই তাকে নানা রকমভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন, জাতপাত নিয়ে নানা গালিগালাজ করতে থাকেন, তাকে মারধরও করেন। তখনই ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি তাদের মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেন। এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলায় তুলপাড় শুরু হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই খালাপাড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনোভাবে ওই যুবকগুলির কবল থেকে মহিলার মেয়ে এবং তার সহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে মেয়েটি একটি লিখিত অভিযোগ দেয়, যার ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে। এই ঘটনায় সিও সিটি রাজকুমার সাহু বলেছেন, ভাইরাল ভিডিওটির গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং ভিডিও ফুটেজের সাহায্যে 6 জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করা হচ্ছে এবং শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে। অপরদিকে গাজাকে পুরো ধ্বংস করে দেওয়ার জেদ অব্যাহত ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথের আগে মুখ রক্ষার যুদ্ধবিরতি শেষ করেই আবার গাজায় ক্রমাগত হামলা শুরু করেছে ইসরায়েলের বায়ুসেনা। এবার মধ্য গাজার এক হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ মিসাইল আছড়ে পড়ল। এটাই গাজায় শেষ বড় হাসপাতাল টিকে ছিল, বাকি সব হাসপাতালই ইসরায়েলের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এবার মধ্য গাজার আল আহলি বেপস্টি হাসপাতালে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের হামলায় সেখানে আর রোগীদের চিকিৎসা করার জায়গা থাকলো না, কারণ সব হাসপাতালই ধ্বংস হয়ে গেল। গাজার প্রশাসন জানায়, মধ্য গাজার সেই হাসপাতাল ইসরায়েলের হামলায় প্রায় পুরো বিল্ডিংটি ভেঙে পড়েছে। তবে ইসরায়েলের দাবি, হামলার আগে তারা সেখান থেকে সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। গাজার হাসপাতালগুলি হামাস জঙ্গিদের ঘাঁটি হয়ে রয়েছে, তাই সেগুলিকে আক্রমণ করা হচ্ছে বলে দাবি ইসরায়েলের। অপরদিকে রাস্তায় নেমে প্রতিবাদ করলে প্রতিক্রিয়া হবেই বললেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ বোর্ড বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংগঠিত প্রতিবাদ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, প্রতিবাদ জানানোর ক্ষেত্রে ধর্ণা স্মারকলিপি প্রদানে কোনো আপত্তি নেই, কিন্তু প্রতিবাদ করে রাস্তায় নামলে প্রতিক্রিয়া হবে, অন্য সম্প্রদায়ের লোকেরা এটাকে খারাপ চোখে দেখবে। এই অবস্থায় প্রতিবাদের নামে আইন হাতে না তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, ওয়াকফ আইন বাতিল করার প্রতিবাদে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে পরিস্থিতি হিংসাত্মক রূপ ধারণ করেছে, 3 জনের প্রাণ গেছে। রবিবার শিলচর শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। প্রসঙ্গত, গতকালই হিমন্ত বিশ্ব বলেছিলেন, ওয়াকফ বিরোধিতায় আসামে অশান্তির সৃষ্টির চক্রান্ত থাকলেও পুলিশের দক্ষ জনসংযোগ ও মুসলিম সমাজের ইতিবাচক ভূমিকার জন্য তা বেচতে দেওয়া গেছে। রাজ্যের 3টি এলাকায় পথে নেমে বিক্ষোভের ঘটনা ঘটেছে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত রাতাবাড়ি, 2 বিজেপি প্রার্থীর মধ্যে মারধরের অভিযোগ, মামলা পুলিশে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের পর রাতাবাড়ি এলাকায় শাসক দলের 2 সদস্য পদপ্রার্থীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এবার পাতিয়ালা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর গ্রুপের প্রার্থী পদে দাঁড়িয়েছেন রহিম উদ্দিন, অন্যদিকে 2 নং গ্রুপে বিজেপির প্রার্থী আলিম উদ্দিন। রহিম উদ্দিনের তরফে অভিযোগ করা হয়েছে, রবিবার কোনো একটি কারণে আলিম উদ্দিন ও তার 2 ভাই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ নিয়ে রাতাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার। এদিন রহিম উদ্দিন দুর্লভপুরা খণ্ড উন্নয়ন কার্যালয়ে একটি কাজে যান, সেখানেই হামলার শিকার হন বলে দাবি। রহিম ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা, লাঠি ও তলোয়ার নিয়ে অবস্থান করছিলেন। সেখানে রহিমকে মারধর করা হয়। পুলিশ তাকে চরগুলা মিনি হাসপাতালে পাঠায়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে পরে সিভিল হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে অভিযুক্ত আলিম উদ্দিন বলেন, আমি কাউকে মারধর করিনি, শুধু উত্তেজনা থামানোর চেষ্টা করেছি। তার দাবি, আমাকে খণ্ড উন্নয়ন কার্যালয় থেকে ফোন করে ডাকা হয়। অফিসে ঢোকার পর বাল্যবিবাহ নিয়ে আমি খণ্ড উন্নয়ন আধিকারিককে কিছু বললে রহিম উদ্দিন আচমকা আমাকে ধাক্কা দেন। পরে বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও আমি কাউকে মারধর করতে দেইনি। তিনি জানান, পাল্টা মামলা না করে বিষয়টি দলীয় স্তরে নিষ্পত্তির জন্য তিনি বিজেপির স্থানীয় নেতা ও বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের পরামর্শে বিষয়টি পুলিশের তদন্তের উপর ছেড়ে দিয়েছেন। 2 পক্ষই শাসক দলের সদস্য হয়। ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। স্থানীয় মহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু উভয় প্রার্থী একই রাজনৈতিক দলের, তাই দলের অভ্যন্তরীণ কুন্দল ঘিরে আলোচনা তুঙ্গে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। অপরদিকে কংগ্রেস সিরিয়াস দল নয়, কেবল এই প্রার্থী সেই প্রার্থীর কাছ থেকে টাকা তোলায় ব্যস্ত, এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। দুধনৈতে আয়োজিত রাভা হাসং স্বশাসিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস দলের দায়বদ্ধতা নেই, কংগ্রেস কোনো সিরিয়াস দল নয়, কেবল প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করায় ব্যস্ত। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক কেন্দ্রে জয়ী হয়েছে।
17 এপ্রিল এভাবে দলের আরও অনেকের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নির্দল যারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ছাড়া বাকি সব নির্দল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হোক এমনটাই তিনি চান মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। 21 এপ্রিল থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামবেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলা একটি করে জনসভায় অংশ নেবেন তিনি। সময় কম, তাই প্রতিটি জেলা পরিষদ কেন্দ্রে সভা করা সম্ভব নয়। প্রয়োজনে 2-3টি জেডপিসি এলাকা নিয়ে একটি সভার আয়োজন করা হবে। বিহুর মধ্যে নির্বাচনী সভা আয়োজন করা হলে মানুষ খারাপ পাবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে কমলাক্ষ দেবপুর কায়স্থকে কি 26-এ হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে? বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এমনকি কমলাক্ষ নিজেও তা উড়িয়ে দেননি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তর করিমগঞ্জের কাগজে কলমে কংগ্রেস বিধায়ক বলেছেন, হাইলাকান্দি থেকে অনেকেই তাকে আগামী বছরের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে চাইছেন। তবে তিনি এ বিষয়টি পুরোপুরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে ছেড়ে দিয়েছেন। কমলাক্ষ বলছেন, মুখ্যমন্ত্রী তাকে খাটিগুড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করার নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী তিনি গত কয়েক মাস ধরে কাছাড়ের এই বিধানসভা কেন্দ্রেই কাজ করে চলেছেন। তাহলে হঠাৎ করে হাইলাকান্দির কথা এলো কি করে? বিভিন্ন সূত্রে জানা গেছে, কাঠিগুড়ায় কমলাক্ষকে মেনে নিতে পারছেন না বিজেপির একটি বড় অংশ। এ নিয়ে তারা প্রকাশ্যে ক্ষোভের কথাও জানিয়েছেন। এমনকি কাঠিগুড়ার প্রাক্তন বিজেপি বিধায়ক অমর চাঁদ জৈন প্রকাশ্যে বলেছেন, কমলাক্ষকে এখানে মেনে নেওয়া হবে না। কাঠিগুড়ায় বিজেপির অন্দরমহলেই কমলাক্ষ নিয়ে এই আপত্তির পরই কি রাজ্য নেতৃত্ব তাকে হাইলাকান্দি সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আগে জানা গিয়েছিল নববর্ষের পরই কমলাক্ষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন, কিন্তু সেটাও এখন পিছিয়ে যাচ্ছে। কমলাক্ষ নিজেই এদিন বলেছেন, আগামীতে রাজ্যসভার 3টি আসনে নির্বাচন রয়েছে। এই নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরই তার বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান হবে। কমলাক্ষ অবশ্য এদিন জোরের সঙ্গে জানিয়েছেন, তার কংগ্রেসে প্রত্যাবর্তনের কোনো প্রশ্নই ওঠে না, বরং মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। এদিকে কমলাক্ষ এদিন জানিয়েছেন, আগামী 19 মে শ্রীভূমি শহরে তার উদ্যোগে ভাষা শহীদের একটি স্মারক মূর্তি বসানো হচ্ছে। এর কাজ চলছে পুরোদমে। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঠিগুড়ায় কাজ করার জন্য 3বার যে কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই করিমগঞ্জ থেকে কার্যত ঠিকানা বদল করে কাঠিগুড়ায় ভাড়া করে উঠে এসেছেন কমলাক্ষ। কাঠিগুড়াতেই নানা কাজে তাকে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ভাষা শহীদের স্মৃতি স্মারক মূর্তি বসানোর জন্য তিনি শ্রীভূমি বা করিমগঞ্জকেই বেছে নেওয়ার পর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি পুরনো আসনটিও নিজের জন্য খোলা রাখতে চাইছেন কমলাক্ষ? এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে কমলাক্ষ বলেছেন, 3বার বিধায়ক হয়েছে এই কেন্দ্র থেকে, ফলে এই কেন্দ্রের প্রতি আমার একটি দায়বদ্ধতা ও ভালোবাসা তো থাকবে, এটাই স্বাভাবিক। এই ভালোবাসার জায়গা থেকে এই শহীদদের স্মৃতিমূর্তি বসানোর উদ্যোগ নিয়েছি। একে রাজনীতি খোঁজার কোনো মানে হয় না। প্রসঙ্গত একাধিক সূত্রে জানা গেছে, করিমগঞ্জ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রতকে এই কেন্দ্রে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের বিধায়কদের সঙ্গে দুটো বৈঠকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সুব্রতকে অংশগ্রহণ করতে দেখা গেছে। সুব্রত কাজও করে চলেছেন উত্তর করিমগঞ্জে। এর মধ্যে উত্তর করিমগঞ্জের 4বারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই। মিশনবাবু সংবাদ মাধ্যমকে আগেই বলেছেন, তিনি রাজ্যসভায় আরও একটি মেয়াদের জন্য আবেদন জানাবেন। যদি রাজ্যসভায় দল তাকে না পাঠায়, সেক্ষেত্রে কি বিধানসভা নির্বাচনে ফের উত্তর করিমগঞ্জের মনোনয়ন চাইবেন মিশন রঞ্জন দাস? তিনি এ ব্যাপারে জেরে কাশেননি, শুধু বলেছেন দল তাকে যে কাজ দেবেন সেটাই তিনি করবেন। এই চাপানুতরের মধ্যেই এখন কমলাক্ষকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এটা ঘটনা, কাছাড় বিজেপিতে তেমন কলকে পাচ্ছেন না কমলাক্ষ। উত্তর করিমগঞ্জে ফেরার পথ এখন আর খুব সহজ নয়। আগেও সহজ ছিল না। সহজ হলে 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি যখন কংগ্রেসের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করে বিজেপিকে সমর্থন করতে শুরু করেন, সে সময় তাকে উত্তর করিমগঞ্জ থেকে বিধায়ক হিসেবে জিতিয়ে আনা হতো। কিন্তু দল তেমনটা করেনি, যেমনটা দেখা গেছে সুশান্ত বরগুহাই বা রূপজ্যোতি কুর্মীর ক্ষেত্রে। এমনকি কংগ্রেসের বিধায়ক পদেও এখনও ইস্তফা দেননি কমলাক্ষ। ফলে সব মিলিয়ে নতুন বছরের শুরুতে কমলাক্ষর রাজনৈতিক ভবিষ্যৎ এখনও যথেষ্ট অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এবং এই প্রেক্ষাপটে কমলাক্ষ রবিবার বলেছেন, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সে অনুযায়ী কাজ করবেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।